আমার মনে হয় না যে বিরাট বড় কিছু ইম্প্যাক্টের একটা পরিস্থিতি আছে, কিন্তু আমাকে আবার বুঝতে হবে যে আমার ওভারঅল 5%-এর উপরে এফেক্টটা আছে। এবং এইটা এইভাবে ধরে যে এই 5%-এর এফেক্টে আমি কিচ্ছু করলাম না। আমরা প্রথম 4 মাসে আমাদের অলরেডি $33 বিলিয়ন গুডস হয়ে গেছে, মানে বছরে 80 বিলিয়ন যেটা ছিল গত বছরে, তার $33 বিলিয়ন, প্রায় হাফ অলরেডি হয়ে গেছে। তার মানে হচ্ছে আমরা যে $40 বিলিয়ন উপর যেটা এফেক্টেড মনে করছিলাম, সেটার অনেকটা কিন্তু অলরেডি কাভার্ড হয়ে বসে আছে। এমন এমন জিনিসের উপর বসিয়েছে যেগুলোর হয়তো ভ্যালু ওয়াইজ বিরাট বড় নয়, কিন্তু এমপ্লয়মেন্টে এমপ্লয়মেন্ট জেনারেশনে প্রচুর বড়। প্রচুর এফেক্ট। নমস্কার, আমি প্রতিম বোস। আপনারা দেখছেন পডকাস্ট উইথ প্রতিম। আমরা আরেকটা বাংলা এপিসোড করছি। আমার সঙ্গে আছে শুভেন্দু মৈত্র, বিশিষ্ট বন্ধু এবং ইনভেস্টমেন্ট ব্যাংকার, ডাইরেক্টর অফ কোয়াস অ্যাডভাইসার্স। শুভেন্দু, আমরা আলোচনা করব স্টক আমেরিকান যে ট্যারিফ ইম্পোজিশন হয়েছে তার উপর, তাতে আমাদের স্টক মার্কেট বা মার্কেট রিলেটেড আমরা কি কি এক্সপেক্ট করতে পারি বা কি ঘটছে। খুবই আর্লি এখনো। গতকাল মার্কেট একটা ফল ছিল, আজকে এখনো অব্দি 500 পয়েন্টের মতো সেন্সেক্স ফল আছে। দুটো মেলালে বোধহয় 1000 পয়েন্টের ফল আছে, কিছুই না। আমাদের মার্কেট যাতে আছে এখনো 80,000-এর ওপর বিএসসি সেন্সেক্স আছে। সুতরাং সাপোর্টে কতটা নামতে পারে, সেটা একটা প্রশ্ন সাধারণভাবে লোকে করে থাকে। তো তো আমরা সেখান থেকেই শুরু করি। যদিও আমার মনে হয় যে আমরা প্রত্যেক ক্ষেত্রেই দর্শকের জন্যও বলবো যে আমরা জাস্ট শুরু হচ্ছে একটা সময়, আমরা সমস্তটা বুঝতে হবে। সুতরাং আমার মনে হয় না যে আপনারা কখনো এখনই বসে বসে সাধারণ যে ধরনের আলোচনাগুলো হতো সাধারণ সময়, সেই আলোচনাগুলো এখন প্রযোজ্য। কিন্তু শুভেন্দু, প্রথম প্রশ্ন, মার্কেটে এখনো অব্দি সেরকম ইম্প্যাক্ট নেই। আপনি কি খুব বড় কিছু ইম্প্যাক্ট এক্সপেক্ট করেন ইন্ডিয়ান স্টক মার্কেটের ওপর? আমার মনে হয় না যে বিরাট বড় কিছু ইম্প্যাক্টের একটা পরিস্থিতি আছে। কারণ যেটা আমার মনে হয়, আমরা যেটা আগেও বলেছি, মানে যেভাবে লেখা হচ্ছে আর প্রকৃত যে ঘটনাটা, তার মধ্যে একটু বোধহয় আমাদের বুঝে নিতে হবে যে অ্যাকচুয়ালি আমরা কত বড় একটা এফেক্টের কথা বলছি। কারণ ভারতবর্ষর যা টোটাল এক্সপোর্ট হয়, তার 5%। তার তার 10% হচ্ছে ইউএস এর এই এই মানে মার্চেন্ডাইজ এক্সপোর্ট বা জিনিসপত্র এক্সপোর্ট যেটাকে বলা হয় সেটা। সমস্ত তার এক্সপোর্ট অর্ধেক, 800 বিলিয়ন ওপর। হ্যাঁ, তার ভেতর তার অর্ধেক 80 বিলিয়ন হচ্ছে এক্সপোর্ট, তার অর্ধেক মানে 40 বিলিয়ন আমরা বলছি এফেক্টেড। ঠিক আছে, এফেক্টেড এফেক্টেড মানে 40 বিলিয়ন একদম চলে যাবে তা নয়। সুতরাং একটা 5% আমরা এফেক্ট 5%। এফেক্টেড আচ্ছা, হচ্ছে এবার আরেকটা 5%। কথা বলি। আজকে যদি আপনি দেখেন যে এই বছরে আপ টু জুলাই, মানে এপ্রিল মে জুন জুলাই, আমাদের তাও 86-এর মধ্যে 33 বিলিয়ন এক্সপোর্ট হয়ে গেছে। আগস্ট এখন ধরছি না, আগস্ট হিসেবে আসেনি। কি এবং শুধু সেই ইউএসএ? পিরিয়ডে, শুধু হ্যাঁ, ইউএসএ? ইউএসএ ইউএসএ এবং সেই পিরিয়ডে 21% এক্সপোর্ট বেড়েছে। এখন 21% এক্সপোর্ট বাড়ার একটা কারণ অবশ্যই যে তারা ভাবছিল যে এরকম একটা এমবার্গো আসতে পারে, আগে আগে কিনে নি, এটা অবশ্যই একটা। কিন্তু একটা বেসিক গ্রোথও আছে। হ্যাঁ, এখন যদি বলেন সেই গ্রোথটা আমরা অন্তত আমরা ধরিনি, যদি এই রকম এমবার্গোটা একটা বড় সময় ধরে চলবে, যেটা ধারণা অনেকেরই মনে করছেন যে এটা খুব বেশি সময় চলবে না, একটা একটা ইন্টারিম শর্ট পিরিয়ডের জন্য এরকম ঝামেলা হতে পারে। সেটা যদি ধরেও নি যে একটা খুব বড় সময় চলবে, সেই গ্রোথ আমরা অফকোর্স স্যাক্রিফাইস করব, সেটা নিশ্চয়ই একটা চিন্তার ব্যাপার বা একটা একটা ডিফিকাল্টি ব্যাপার। কিন্তু আমাকে আবার বুঝতে হবে যে আমার ওভারঅল 5%-এর উপরে এফেক্টটা আছে। এবং এইটা এইভাবে ধরে যে এই 5%-এর এফেক্টে আমি কিচ্ছু করলাম না। অবশ্যই ভারত সরকারের জন্য অন্য অনেক কিছু করবে বা করতে চলেছে বা করতে পারবে। সেটার মধ্যে একটা হতে পারে যে আমরা যেটা ভাবছি যে আমাদের অন্য বাজারে শিফট করা, খুবই করা যায়। অন্য বাজারে শিফট করাটা ডিফিকাল্ট না, হয়তো একটু কস্টের ব্যাপার আসতে পারে, করা যায়। তার জন্য আপনাকে আপনার নিজের লজিস্টিক্সটাকে ঠিক রাখতে হবে এবং নিজের যে 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 ইন্ডাস্ট্রিগুলো এফেক্টেড, যেমন ধরুন টেক্সটাইল, মানে বস্ত্র বা জেমস জুয়েলারি, এগুলোকে একটু সাপোর্ট দিতে হবে, হয়তো সেগুলো দিয়ে করা যায়।
দুই হচ্ছে যেটা কথা চলছে যে ডোমেস্টিক কনজামশন বাড়াও, জিএসটিটাকে স্ট্রাকচার করার কথা চলছে এবং হয়তো নেক্সট মাসে হয়েও যাবে ঠিক উৎসবের আগে, যাতে ডোমেস্টিক কনজামশন বাড়ে, তাতে কিছুটা এই ব্যাপারটাকে আটকানো যাবে। কারণ ভারতবর্ষ বিশাল বড় মার্কেট, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এইটা একটা রাস্তা। এবং তার সঙ্গেও আমি যেটা বলবো, যেটা আমরা হয়তো এই মুহূর্তে পুরোটা না করে, এইটা একটা ভারতবর্ষের কাছে একটা মস্ত বড় অপরচুনিটি, যে একটা বিরাট বড় আমরা স্ট্রাকচারাল চেঞ্জের কথা ভাবতে পারি এবং আমাদের এই রিস্কটাকে কি করে কমানো যায় লং টার্মে সেটা নিয়ে ভাবতে পারি। সেটা আমরা ডিসকাস করতে পারি আজকে বা অন্য কোনো দিন, কিন্তু এটা একটা বিরাট বড় লং টার্ম অপরচুনিটি দিচ্ছে আমাকে স্ট্রাকচারাল চেঞ্জ করার, যেটা কিন্তু একটা বিরাট বড় অপরচুনিটি চট করে পাবেন না। যখন আপনার অবস্থা খুব ভালো তখন কেউ করতে দেবে না। আর এই পার্টিকুলার আপনার যে প্রশ্নটা, যে শেয়ার মার্কেটের এতটা এফেক্ট হয়নি, আজকের যে এখন পর্যন্ত 1200-1300 পয়েন্ট যে এফেক্ট হয়েছে দুদিনে, কালকে তো বন্ধ ছিল, পরশু এবং আজকে মিলে, সেটা আপনি বুঝতেই পারছেন 1 থেকে 1.5% কারেন্ট শেয়ার মার্কেটে। সেটা আমার মনে হয় কিছুটা এই জন্যও আছে যে অনেকে যারা শর্ট টার্ম ইনভেস্টার, তারা ভাবছে যে টাকাটা এখন আর আটকে রেখে লাভ নেই, বের করে নিয়ে আবার জানি না কবে ঠিক হবে। সুতরাং সেটা কতটা লং টার্মে এফেক্ট হবে জানি না, বাট 80,000-এর যে লেভেল ভারতবর্ষের শেয়ার মার্কেট আছে, সেন্সেক্স এর কথা বলছি, আমি সেটা নিয়ে করে চিন্তা করার ব্যাপার নেই। এবং আমরা ইভেন উইথ অল দি মানে এই যখন ডিসরাপশন গুলোর মধ্যেও আগে আমরা আমরা এর থেকে অনেক ভালো গ্রোথ পাবো। এবং আজকে যারা শেয়ার মার্কেট ঢুকে, এটা আমার ধারণা, পার্সোনাল ধারণা, খুব একটা খারাপ অবস্থায় থাকবে না। অনেকে সেটাও চেষ্টা করছে, এরকম মার্কেট খোঁজে যারা ঢোকার জন্য, এটাও একটা ব্যাপার আছে। বাট এনিওয়ে, সেটা সবাই নিজের নিজের ইয়ে করে নিতে পারেন, নিজেদের ডিসিশন নিতে পারেন কি করবেন না করবেন, এখন করবেন না আর একটু বাদে করবেন, আমি বা যাই। আমি একটু কয়েকটা কথা আনথ্রেড করে দেই শুভেন্দু যা বলছে তার থেকে, আর তার সঙ্গে কয়েকটা কথা জুড়ে দেই। এক নম্বর হচ্ছে, শুভেন্দু যেটা বলেছে আমেরিকান এক্সপোর্ট নিয়ে, আমাদের যে আমরা আরেকটু বুঝে নেই, আমাদের গুডস আর সার্ভিসেস মিলিয়ে $800 বিলিয়ন উপর আমাদের টোটাল এক্সপোর্ট। আমেরিকা এক্সপোর্ট হয় $120 বিলিয়ন মতো টোটাল। আমাদের এই যে ট্যারিফ চেপেছে, এটা চেপেছে 40 বা 46 বিলিয়ন ডলার এক্সপোর্টের উপর। এখন শুভেন্দু যেটা বললো যে আমরা প্রথম 4 মাসে আমাদের অলরেডি $33 বিলিয়ন গুডস হয়ে গেছে, মানে বছরে 80 বিলিয়ন যেটা ছিল গত বছরে, তার $33 বিলিয়ন, প্রায় হাফ অলরেডি হয়ে গেছে। তার মানে হচ্ছে আমরা যে $40 বিলিয়ন উপর যেটা এফেক্টেড মনে করছিলাম, সেটার অনেকটা কিন্তু অলরেডি কাভার্ড হয়ে বসে আছে। কারণ বায়াররা ঝামেলা বুঝে আগেই ইনভেন্টারি ক্রিয়েট করে নিয়েছে, মানে মাল মজুত করে নিয়েছে ভারত থেকে। সুতরাং যেটা হচ্ছে সেটার ইমিডিয়েট কোনো ইম্প্যাক্ট বাজারে নেই, বা যে এই যেটা গ্রোথটা হওয়ার ছিল সেটা অলরেডি আগামী 2-3 মাসের গ্রোথটা অলরেডি ঘরে উঠে বসে আছে। এটা হচ্ছে একটা প্রাথমিক বিষয়। দ্বিতীয়ত ও যেটা বলতে চাইছে যে এটা একটা রিফর্ম অপরচুনিটি, কারণ যখন সবকিছু ঠিক চলে তখন ইন্ডাস্ট্রি বলবে তুমি আমার এটা করছো কেন, এটা তা না, এটা হলে এটা হয়, সাধারণ। এবং আপনারা যদি যারা বিজনেস নিউজ পেপার পড়েন তারা দেখবেন যে প্রাইম মিনিস্টার অলরেডি একটা কমিটি বা কাউন্সিল কিছু করেছেন, যেটাতে পুরো কি কি রিফর্ম করা হবে তার আলোচনা চলছে। জিএসটি রিফর্ম অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে যে দিওয়ালির আগেই হবে। আরো কিছু আমি কয়েকটা যে অ্যানাউন্সমেন্টস দেখেছি তাতে মনে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং বাড়বে আবার, যেটা আমরা প্রাইভেট ইনভেস্টমেন্টের ওপর করছিলাম। আর সেকেন্ডলি হচ্ছে, সুতরাং তাহলে সাপ্লাই ইয়েটাকে মানে ইনজেক্ট হবে মানি আরো। আর কনজামশন সাইডে জিএসটি যেটা বলা হচ্ছে, প্লাস একটা খুব ভালো ট্রেন্ড শুভেন্দু, আমি আর আপনি তো এগুলো নিয়ে আলোচনা করেছি বারবার, যে আপনার কনজামশন এন্ডে যে আমাদের যে প্রাইভেট ক্যাপেক্স যেটা খুব সাবডিউট চলছিল, তো এলএনটি রিসেন্টলি যেটা বলেছে যে ওদের প্রায় $67 বিলিয়ন অর্ডার বুক, এবং একটা বড় অংশই হচ্ছে প্রাইভেট ক্যাপেক্স। তো আই থিঙ্ক এটা আমাদের জন্য ইজ আ হিউজ, কারণ যে প্রাইভেট ক্যাপেক্স মানে নতুন ক্যাপাসিটি বিল্ডিং, নতুন কারখানা, তো ফলে সেটাই তো কনজামশন। আর আরেকটা ইনফরমেশন শেষে দর্শকদের জন্য, যে জেফ্রিজ খুব বড় ইকুইটি অ্যাডভাইসার ফার্ম, ইনভেস্টমেন্ট ব্যাংকার, তারা বলেছে যে দে আর স্টেইং পুট ইন ইন্ডিয়ান ইকুইটিজ।
এই যেটা হচ্ছে আমেরিকার ট্যারিফ ইস্যু নিয়ে আমাদের যে ডিসপিউট, সেটাতে ওরা ইমিডিয়েট চেঞ্জ করছে না, সুতরাং এগুলো ধরে রাখা যেতে পারে। তো ওট ইউ শুভেন্দু, যে এটা আমরা প্রাইভেট ক্যাপেক্স, তার মানে আমার ইন্ডাস্ট্রি কিন্তু ইজ কনফিডেন্ট অ্যাবাউট দি লং টার্ম অ্যান্ড দে আর নট সিইং মাচ, মানে বেশি খুব একটা কিছু এটাকে নিয়ে এই মুহূর্তেই খুব চিন্তা করছে না। টেম্পোরারি কিভাবে এড়ানো যায় সেগুলো আমরা ভাবছি, আর সরকার ভাবছে কি করে এটাকে অপরচুনিটিতে টার্ন করা যায়। ওটি। হ্যাঁ, নিশ্চয়ই। এবার প্রাইভেট ক্যাপেক্স মানে যখনই আপনি এই এই সব নতুন কোম্পানি বা নতুন জিনিসপত্র বানাবেন, ইন্ডাস্ট্রি বানাবেন, কারণ এলএনটি তো ওই জাতীয় কাজকর্ম করে, রাস্তা বানায় বেসিক্যালি, বা রেল রেল লাইন বানায়, এইসব জিনিস করে। তো তাতে সিমেন্ট লাগবে, লোহা লাগবে, লেবার লাগবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটা কথা ঠিক, যে 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 ইন্ডাস্ট্রির মেজর এক্সপোর্টটা ইউএসএ হতো, যেমন ধরা যাক জেমস অ্যান্ড জুয়েলারি, হ্যাঁ, বা ধরা যাক কাপড় জামার ব্যাপারটা, টেক্সটাইল বস্ত্রের কিছুটা পোর্শন, কার্পেট, শ্রিম্প মানে চিংড়ি মাছ, এইগুলোর একটা এফেক্ট তো আছে, ইমিডিয়েট এফেক্ট আছে। মানে এর এফেক্টটা খুব বড়, কারণ আপনি একজন রাইট বলেছেন, কালকেও একটা আলোচনা ছিল, সেখানেও আমি একই কথা বলেছি, যে এমন এমন জিনিসের উপর বসিয়েছে যেগুলোর হয়তো ভ্যালু ওয়াইজ বিরাট বড় নয়, কিন্তু এমপ্লয়মেন্টে এমপ্লয়মেন্ট জেনারেশনে প্রচুর বড়। প্রচুর এফেক্ট আছে, নো এবং ডাউট। জেমস অ্যান্ড জুয়েলারি যখনই হচ্ছে, তার মানে যেমন ডায়মন্ড পলিশিং, ভারতবর্ষ পৃথিবীর কেন্দ্র, হুম, আর তাতে কাজ করে আমাদেরই বাঙালি লেবার। নিশ্চয়ই। জুয়েলারিতে পুরো বাঙালি লেবার, পুরোটাই বাঙালি লেবার। বাঙালি লেবার। বস্ত্রতেও অনেকটাই বাঙালি লেবার, যেখানেই তৈরি হোক বাঙালি লেবার প্রচুর রয়েছে সারা ভারতবর্ষে, এটাও জানতে হবে। আর হচ্ছে চামড়া, চামড়া, চামড়া শ্রিম্প, আমাদের পশ্চিমবঙ্গেও আছে। শ্রিম্প শ্রিম্প মানে চিংড়ি মাছের, চিংড়ি সেটা। চাষ, এটাতে চিংড়ি চাষে হয়তো বেশি এফেক্টেড হবে অন্ধ্রা হুম, বা কোস্টাল ইন্ডিয়াতে বেশি হবে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলেও আছে প্রচুর। তো ঠিক। সুতরাং এইগুলো এমপ্লয়মেন্ট বা লাইভলিহুড সাইডে এটা আসছে একটা আছে। এটা একটা না, বিরাট। আমার ধারণা শুভেন্দু, সরকার, আমরা যেটা কোভিড এর সময় দেখেছি সরকারকে, মানে কোভিড এর সময় সরকার যে ইয়েটা এনেছিল সেটা অনেকটা পিএলআই ধরনের, মানে তুমি আরো প্রোডাকশনে যাও। আমরা আমেরিকার মতো ইন্ডাস্ট্রির হাতে ক্যাশ অন হ্যান্ড আউটটা করিনি, আমরা কনজামশন এন্ডে করেছিলাম। ঠিক। আমার কেন জানি মনে হচ্ছে এবারে সরকার যে এই যে 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 জায়গায় এফেক্টেড আছে, সেটাকে কোনোভাবে সাপ্লিমেন্ট বা কমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। করতেই হবে, এগুলোতে করতেই হবে, করার কথাও চলছে। নানা রকম, এক তো প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ দেওয়া, বা তাদের আরো কিছু সাবসিডি দেওয়া, যাতে তারা আরো চিপার বানাতে পারে, অন্য দেশে যেতে সুবিধা হয়, বা দেশেও বিক্রি করতে সুবিধা, এই এক নম্বর। প্লাস ওদের হয়তো কিছুটা ডাইরেক্ট ফান্ডিং এরও দরকার হতে পারে। এবং আপনাকে বলি যে যদিও নাম্বারটা খুব বেশি, ওভারঅল অ্যামাউন্ট ওয়াইজ এটা ভারতীয় ইকোনমির কাছে এমন কিছু যে ওয়েলফেয়ার বা যাই যেখানেই বলি, এমন কিছু নয়, এবং তার একটা লং টার্ম এফেক্ট আছে। নিশ্চয়ই আমাদের সরকার সেটা নিয়ে ভাবা উচিত। এক্স্যাক্টলি, এটা একটা ডিসরাপশন, ডিসরাপশন, এটা এক্স্যাক্ট। একটা ডিসরাপশন, এবং এটা আমাদের কাছে একটা অপরচুনিটি। আমেরিকা কিসের ওপর খেলছে, যে আমি তোমার একটা বড় বায়ার, তাই জন্য আমি তোমাকে না এইগুলো কিনে করতে। টাইট দিচ্ছি। ঠিক তো ঠিক। এই একই জিনিস আমরাও আমরাও আবার আমেরিকার আমাদের সাপ্লাইটা, ওরা যে আমাদের 2/3 অফ দেয়ার ইম্পোর্ট, তার উপর যে কিছু বসায়নি, তার কারণ সেখানে বসালে পরে ওদেরও অসুবিধে নিজের আছে। অসুবিধা, যেমন ধরুন ওষুধপত্র, যেমন ধরুন মেনলি ওষুধপত্র, যেটা আর কি, সেখানটা ওরা বসায়নি। আচ্ছা, এখানে একটা আইটিতে। ইন্টারেস্টিং ব্যাপার আছে, আজকে ফাইন্যান্স মিনিস্ট্রি বলেছে যে একটা পেরিফেরাল ইম্প্যাক্ট হবে, হুম, মানে ডাইরেক্ট না, কিন্তু স্পিন অফ এফেক্ট ফার্মা টার্মার উপর হবে। তা আমার খুব ইন্টারেস্ট রয়েছে ব্যাপারটাতে, কারণ যদি ইম্প্যাক্ট হয়, ইম্প্যাক্টটা তো আমেরিকা অব্দি পৌঁছবে। নিশ্চয়ই, অ্যাবসলিউটলি পৌঁছবে। ওষুধের দাম বাড়লে ওখানেও দিতে হবে। আমি আপনাকে বহু আমি আমেরিকার কথা বলছি না, বহু এবং আমরা আরো যে দেশগুলো আছে, এগুলোতে মার্কেট দেখা উচিত। আফ্রিকা, আরবের দেশ, ওষুধের দরকার সারা পৃথিবীতে, এবং ভারতবর্ষ ওয়ান অফ দ্য চিপেস্ট প্রডিউসার অফ দ্য উই আর ওষুধ, দ্য ফার্মাসি অফ দ্য ওয়ার্ল্ড। ফার্মাসি অফ দ্য ওয়ার্ল্ড। তো এবং সেটার কোনো রিপ্লেসমেন্ট পাওয়া তো সোজা নয় ব্যাপারটা। সুতরাং ওখানে আমাদের যথেষ্ট লিভারেজ আছে, সেটা জানতেই হবে। তবে আমি যেটা আবার বারবার বলছি, যে আমাদের লং টার্ম থিঙ্কিংটাকে ঠিক করতে হবে, শুধু সরকারকে নয়, প্রাইভেট সেক্টরকে। আপনাকে একটা কথা বলি, যে আহ, একটা ছোট্ট ইস্যু যদি আজকে আমরা ডিসকাস করতে পারি, যে টোটাল আর&ডির খরচা ভারতবর্ষে, এবার এখানে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে, যে আমরা কি জিনিস বানাচ্ছি, আমাদের যার জন্য হঠাৎ করে লোকে বলছে যে তোমাকে তো দেখুন, ওষুধটা কেন করতে পারছে না, আমরা ওষুধটা আমরা এমন জায়গায় নিয়ে গেছি যেখানে আমাদের প্রয়োজন, কিন্তু এমন জিনিস আছে যেটা সবাই বানাচ্ছে,
ব্যারিয়ার অফ এন্ট্রি কেউ অন্য দেশ থেকেও কেনা যায়, সেই জন্য আমাদের সেটাতে এফেক্ট হচ্ছে। আপনাকে যেমন বলা যাক যে R&D-তে ভারতবর্ষের খরচা হচ্ছে আমাদের 0.64% অফ জিডিপি। সেখানে চায়নায় প্রায় 2.5%, আমেরিকায় 3.5%, ইসরায়েলে ফাইভ এবং পয়েন্ট সেটা সেভেন দেখাও যাচ্ছে ওদের যে টেকনোলজি অ্যাডভান্সমেন্টে। দেখা যাচ্ছে 5.7%। না আমার কথাটা, এবং শুধু এখানেই শেষ নয়, এবার আমরা সবাই ঝাঁপিয়ে পড়বে যে সরকার করুক সরকার করুক। না, আরেকটা ইন্টারেস্টিং আপনাকে ডেটা দিই, যে ভারতবর্ষের যে টোটাল R&D যেটা, তার 36% প্রাইভেট সেক্টর করে, বাকিটা সরকার করে। চায়না এবং আমেরিকা এবং ইসরায়েলের সিংহভাগ, মোর দ্যান 75% প্রাইভেট সেক্টর। এবার তৃতীয় প্রশ্ন, প্রাইভেট সেক্টর বলবে আমার কাছে টাকা কোথায়, টাকা তো নেই। আপনাকে বলি যে আমাদের যে আইটি সেক্টরের 3.5 লাখ কোটি টাকা ওদের কাছে ক্যাশ পড়ে আছে, মাঝে মাঝে দেখবেন ডিভিডেন্ড দিয়ে দেয়, কারণ খরচা করার জায়গা নেই। সেখানে আমাদের আমাদের কারেন্ট, আমরা যে যে বিজনেস বড় বড় কোম্পানিগুলো করে, আমরা সবাই জানি এআই এর জন্য সেই বিজনেসগুলোর উপর একটা বড় চাপ আসছে। তো সেখানে R&Dর প্রচুর প্রয়োজন, এমন কিছু তৈরি করতে পারবে, তাদের কিছু টাকাও আছে, তারা R&D করতে পারে, তারা খরচা করতে পারে, তারা নতুন ভিসি বানাতে পারে। ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের কথা বলছি আমি, যেগুলো নতুন বিজনেসকে আনতে পারে। আমাদের ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডদেরও যে যেগুলো আছে, তাদের মেন টার্গেট দেখুন কোথায় কোথায় দিচ্ছে, সেইগুলোর থেকেও বোধহয় এমন জায়গায় ভেঞ্চার ক্যাপিটাল দেওয়া উচিত। মেন টার্গেট দেখবেন ওই কুইক কমার্স, মানে যেটা পারিবারিক। যেটা যেটা কমার্স মিনিস্টার পীযূষ গোয়েল হ্যাঁ, আমরা বলেছিলেন, সবাই দেখতেই হয়তো পাবেন। একটু খারাপ ভাবে বলেছিলেন, খারাপ ভাবে কিন্তু বলছি আমি, যে তারা কাকে ফান্ড করেছে, হয়তো কিছু এডুকেশন পোর্টাল যেগুলোকে করা হচ্ছে, সেগুলো বেসিক্যালি আমাদের যে শিক্ষা ব্যবস্থা যে আপনি যদি ই কমার্স করেন, আপনার চান্স অফ রেজিং মানি ফ্রম দ্য মার্কেট ইজ ভেরি হাই। ভেরি হাই, কারণ সেখানে সবাই দিতে চাইছে। কিন্তু ভেঞ্চার ক্যাপিটালদের এটাও ভাবতে হবে যে ইনোভেশনে গিয়ে একটু রিস্ক নিতে হবে, রিটার্নটা অনেক হাই। আমি যদি এরকম একটা চিপ বানাতে পারি যেটা সারা পৃথিবীতে যাদের ছাড়া চলবে না, তাহলে আমার রিটার্নটাও সেরকম হবে। আমরা যদি এরকম ওষুধ বানাতে পারি, নতুন ওষুধ, নতুন একটা কিছু বানাতে পারি যেটা সারা পৃথিবীতে যাদের বিরাট একটা পরিবর্তন এনে দেবে, নতুন কেমিক্যাল বানাতে পারি, তো তার বিরাট একটা আমার এটা 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 দুটো জিনিস আমি বলতে চাই, বলে আজকের মতো এপিসোড এখানেই শেষ। সেটা হচ্ছে যে খুব রিসেন্টলি পজিটিভ চেঞ্জেস বলতে গত 5 বছরে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টস ইন R&D বাড়তে শুরু করেছে। মাহিন্দ্রা আই এম টোল্ড মেড এ হিউজ ল্যাব। টিসিজি, কলকাতারই কোম্পানি, হচ্ছে। তারা কিন্তু হিউজলি কিছু লাইফ কিছু কোম্পানি সায়েন্সেসের নিশ্চয়ই নিশ্চয়ই। প্রচুর R&D তে ইনভেস্ট করছে। হ্যাঁ, এটা শোনা যাচ্ছে রিসার্চার এন্ড থেকে, কারণ তারা খুব বড় বড় টাকার অফার পাচ্ছে এখানে হুম, জয়েন করার জন্য। রাইট। তো কিন্তু এটা আরো অনেক বাড়তে হবে। অনেক বাড়তে, আরো এবং সবাইকে ভাবতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে চীন নিজেই আমেরিকার অনেক সফটওয়্যারের ওপর ব্যান করেছিল, যেমন ফেসবুক, গুগল ইত্যাদি। এগুলো চীনে নেই। তো তার ফল মানে কি, ওর নিজের প্রোডাক্ট ওখানে এসে গেছে। ওদের একটা উইবো বলে একটা আছে সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, ইয়েস, মানে ভেরি পপুলার। খুব তো পপুলার। আরো অনেক কিছু আছে। তো কালকেই কথা হচ্ছিল, আপনি চেনেন শান্তনু সোম, আইটি। তো উনিও বলছিলেন যে আমাদের মানে একটা ওনারা একটা প্রোডাক্ট বেস বিক্রি করতে গেছিলেন মিয়ানমারে, গিয়ে দেখেছেন যে সেখানে ওরাকল প্ল্যাটফর্ম দেওয়া যাবে না, আমেরিকার স্যাংশন আছে। তো আমাদের যতক্ষণ না নিজের প্রোডাক্ট থাকবে অনেক বেশি, মানে যেটা উৎসা পটনায়ক আজকে কাগজে বলেছেন, বোধহয় টাইমস অফ ইন্ডিয়ায় বেরিয়েছে, দ্যাট দিস ইজ খুব ইন্টারেস্টিং। কিন্তু ওয়ার্ডটা উৎসা পটনায়ক এভরিওয়ান নোজ ইজ আ লেফটিস্ট ইকোনমিস্ট, কিন্তু উৎসা পটনায়ক বলছেন যে দিস ইজ টাইম ফর স্বদেশি মুভমেন্ট ইন ইন্ডাস্ট্রি। হ্যাঁ, সো মানে স্বদেশী নট ইন দা ওল্ড সেন্স, ইন দ্য নিউ নো, সেন্স। নো, অ্যাবসলিউটলি। আগের সেন্স ছিল কি আমরা মোটা কাপড় পরবো, নট দ্যাট। না, 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 আমরা না। স্বদেশী করব মডার্ন ওয়েতে, একদম নতুন আপনি জিনিস চীনকে বানাবো। দেখুন, চীনকে দেখুন, তাদের যে বিওয়াইডি কার, প্রিমিয়াম প্রিমিয়াম। ইভি ইলেকট্রিক ভেহিকল। তো আপনার আপনার সেটা হতে হবে। তো আমাদের নিজেদের, যেমন আমার সার্ভিস সেক্টরের একটা বড় অসুবিধে বা বিশাল বড় অসুবিধে, সেটা হচ্ছে তারা ভীষণভাবে ওয়েস্টের মুখাপেক্ষী। হুম। কোভিডের সময় আমি জানি যে তারা অন্যান্য মার্কেটে গেছিল, সেন্ট্রাল এশিয়া ইত্যাদি ইত্যাদি ঘুরছিল। কোভিড চলে গেছে, আবার ইউএস ডিমান্ড শুরু হয়ে গেছে, ব্যাস আবার চলে ইউএসএ গেছে। চলে গেছে। কেমন? কিন্তু তারা এইটা আমার দেশে এই ডিমান্ডকে জেনারেট করতে হবে, যে প্রোডাক্ট গুলো হবে সেগুলো যেন আমার দেশে যেন কনজিউম হয়। যদি যত বেশি
যে সে হবে, তাহলে আমার সার্ভিস সেক্টরের লিভারেজিংটা অনেক কমে যাবে, অনেক বেশি স্টেবল হবে আমার মনে হয়। তো আজকে আমরা আর এটাকে গুরুভার করব না, এখানেই শেষ। মোটামুটি ভাবে এটা একটা ডাইনামিক, খুবই ডাইনামিক ইস্যু, এবং এক্ষুনি আমার যেটা ব্যক্তিগতভাবে অ্যাজ অ্যান ইনভেস্টর যেটা মনে হয়, আই উইল গো ফর ওয়েট অ্যান্ড ওয়াচ। ঠিক। ইকুইটি এক্সপোজারে এই মুহূর্তেই বলে দেওয়া যে এই কোম্পানিটা ভালো করবে, ওই কোম্পানিটা হবে, এই ধরনের চটজলদি যে বা যারা আপনাদের দিচ্ছেন তাদের থেকে একটু দূরে থাকাই ভালো। হ্যাঁ, কোর ইন্ডাস্ট্রি যেগুলো আছে দে শুড ডু বেটার, যেমন স্টিল ইত্যাদি, যেগুলো কনস্ট্রাকশন রিলেটেড, কারণ এর ডোমেস্টিক ডিমান্ড বিশাল। যেগুলো যেগুলো যেগুলোতে হ্যাঁ, ডেসপারেট হওয়ার কিছু নেই, সোজা কথা হচ্ছে ডেসপারেট হওয়ার কিছু নেই। খুবই অল্প এফেক্ট হয়েছে, এবং যে এফেক্টটা হয়েছে কিছুটা ইমিডিয়েট এফেক্ট, এবং সেটা দেখতে হবে আগে হয়তো এফেক্টটা অনেকটা রিভার্সও সাবসাইড হয়ে হয়ে যাবে। যাবে, হ্যাঁ, সাবসাইড রিভার্স। হয়ে যাবে। এবং এটাও তো চলবে না। আমরা এর আগেই আমি আর শুভেন্দু আলোচনা করেছিলাম যে আমাদের ধারণা 3 থেকে 6 মাস হ্যাঁ, তার মধ্যে এটা। আশা করা যায় একটা রাস্তা বেরোবে এর মধ্যে। হ্যাঁ, কারণ এইভাবে তো আর চলতে পারে না। সো থ্যাংক ইউ ভেরি মাচ শুভেন্দু। থ্যাংক ইউ। আমরা বাংলায় করে দেখলাম লোকে শোনে কিনা এ সমস্ত আলোচনা। অবশ্যই, থ্যাংক ইউ।